তখন তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞাসা করলাম, দেখেন তো এই জব্দকৃত আবু সাইদের সেই কালো রঙের গেঞ্জির অংশ বিশেষে কোনো ছিদ্র আছে কি না। তদন্তকারী কর্মকর্তা অনেকক্ষণ ধরে দেখেছেন এবং ট্রাইব্যুনালে উপস্থিত সকলেই তখন সাইলেন্ট ছিলেন, কারণ এই কোশ্চেনটি ছিল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তদন্তকারী কর্মকর্তা এই প্রশ্নের উত্তরে ট্রাইব্যুনালকে জানালেন যে কোনো ছিদ্র নেই। তো এ থেকে একটা জিনিস এসে যায় যে আসলে এর আগে আমি এই মামলার ব্রিফিং এও বলেছিলাম এবং এই তদন্তকারী কর্মকর্তাকে আবার সেই দিন একই দিনে জিজ্ঞাসাবাদ করেছি যে দেখেন তো যে এই মামলার সুরতহাল রিপোর্টে মাথার মৃত্যুর সম্ভাব্য কারণ কি বলা আছে। মানে তখন উনি স্বীকার করেছেন যে হ্যাঁ লেখা আছে যে হেড ইনজুরিতে তার মৃত্যু হয়েছে। তাহলে এই বিষয়টা কিন্তু তখন ইন্ডিকেটেড হয়ে যায়। আর গুলি লাগার ফলে যে তার মৃত্যুর যে ফ্যাক্ট, এই ফ্যাক্টটা এখন ডাউটফুল হয়ে যায়। অ্যাডভোকেট দুলো, এই যে আপনি যে প্রথম আলোর রিপোর্ট তারা জমা দিয়েছেন বলছেন তদন্তকারী কর্মকর্তা, কিংবা আল জাজিরার ফুটেজ জমা দেওয়া হয়েছে, এই সবগুলোই কিন্তু আমি প্রথম আলোরটা একদম মনে করতে পারি, কারণ অসংখ্যবার এর পরেও আবু সাইদ সংক্রান্ত রিপোর্ট করতে গিয়ে ওই প্রথম আলোর প্রতিবেদনটা দেখেছি। ওই ছবি এবং ওই ফুটেজ সবই কিন্তু যমুনা টিভির ফুটেজ থেকে সংগৃহীত। এবং আপনি যে বলছেন যে কোনো মানে বন্দুকের গুলির কোনো ছিদ্র পান নাই আপনি আবু সাইদের পরিহিত মানে আমি পাইনি বলতে, আমি উন্মুক্ত ট্রাইব্যুনালের সামনে জব্দকৃত আবু সাইদের গেঞ্জির অংশবিশেষ যখন ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয় এবং আমার হাতে দেয়া হয়, তখন আমি দেখে পাইনি এবং আমি দেখে পাইনি জন্য আমি আবার তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করি যে দেখেন তো এই জব্দকৃত আবু সাইদের সেই কালো রঙের গেঞ্জির অংশবিশেষে কোনো ছিদ্র আছে কিনা। উনি খুব পর্যবেক্ষণ করেছেন গভীরভাবে এবং ট্রাইব্যুনালের ওই সময় সাইলেন্ট ছিলেন সবাই এবং উনি উত্তর দিলেন যে না, কোনো ছিদ্র নাই। এবং 17ই জুলাইয়ের ওই প্রথম আলোর প্রতিবেদনে কিন্তু পরিষ্কারভাবে লেখা ছিল তখনও কিন্তু পুলিশ শুধুমাত্র রাবার বুলেট ব্যবহার করছিল। সঠিক, এবং আপনি তো আপনার কথাটা মানে রাবার বুলেট কি ফুঁড়ে চলে যেতে পারে, নাকি আঘাত করেছে এমন ভাবে যে মৃত্যু হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠেছে আবু সাইদের মৃত্যুর পর থেকে, কারণ প্রাণঘাতী বুলেট কিন্তু তখন পুলিশের কাছে ছিল না। আপনি যে কথাটা বলেছেন যথার্থই বলেছেন। আমার আমার প্রশ্নে এটাও ছিল, তদন্তকারী কর্মকর্তাকে আমি জিজ্ঞাসাবাদ করেছিলাম যে যে প্রথম আলোর রিপোর্ট আপনারা সংযুক্ত করে দিয়েছেন আপনাদের প্রসিকিউশন ম্যাটেরিয়ালস এর একটা ডকুমেন্টে, যেটা আপনারা ওনারাই আবার এটাকে এক্সিবিট করেছেন, তো সেই প্রথম আলোর রিপোর্টে দেখেন লেখা আছে যে রাবার বুলেট, পুলিশ রাবার বুলেট ছোড়ে। তার মানে মেটাল বুলেট ওখানে ছোড়া হয় নাই। এটা হলো প্রথম আলোর ওই রিপোর্ট অনুসারে যে রিপোর্টটা ওনারা দাখিল করেছেন। এখন আরেকটা বিষয় এসে যায় যে আসলে রাবার বুলেট, আপনি যেটা বলেছেন যে রাবার বুলেট গেঞ্জিকে মানে পরিহিত গেঞ্জিকে আবু সাইদের ছিদ্র করতে পারে কিনা। যদি গেঞ্জিকে ছিদ্র করতে না পারে তাহলে তাহার বডির জন্য ছিদ্র হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ মানুষের যে বডি আর মানুষের যে গেঞ্জি আমাদের দেশে, বিশেষ করে আবু সাইদের যে গেঞ্জিটার অংশ বিশেষ জব্দ করা হয়েছে, এটা ফুললি আমার আমার এখন মনে হচ্ছে যে ওটা একটা কটন গেঞ্জি এবং তাহলে কটন গেঞ্জির অবশ্যই ছিদ্র হতে বাধ্য, যদি সেখানে রাবার বুলেট হোক আর লেড লেড পিলেটস হোক। তা যেহেতু ছিদ্র হয়নি তাহলে এখানে প্রসিকিউশনের যে দাবি, সেই দাবিটি ডাউটফুল হয়ে যায় ক্লিয়ারলি। আপনি সুরতহাল রিপোর্টের কথা বলছিলেন, আমি তো সুরতহাল রিপোর্ট দেখি নাই, কিন্তু আপনি তো নিশ্চয়ই মনে আছে যে আবু সাইদের পিতা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার শুনানির একেবারে প্রথম দিকে এসে সাক্ষ্য দিলেন, তো উনি তো ওনার ছেলের লাশ আসলে যখন গভীর রাতে পেয়েছেন, গভীর মনোযোগে গভীর মমতায় সেই লাশ দেখেছেন। উনি কিন্তু ট্রাইব্যুনালে এসে তার সাক্ষ্যে বললেন যে উনার স্পষ্ট মনে আছে যে যখন গভীর রাতে তিনি পুত্রের লাশ পেয়েছেন তখনও মাথার পেছন থেকে রক্ত ঝরছে, এবং পিতা একবারও উল্লেখ করলেন না যে তার ছেলের বুকে কোনো ইনজুরি বা গুলির
মানে ছিদ্র হয়ে গিয়েছিল কিংবা কোনো রক্তের চিহ্ন কিচ্ছু উল্লেখ করলেন না। তিনি পরম মমতায় বারবার বললেন যে তখনও মাথার পেছন থেকে রক্ত ঝরছিল। হেড ইনজুরির কারণ কি? কারা তার এই হেড ইনজুরি ঘটালো? পুলিশ তো সামনে, যমুনা টিভির ফুটেজ অনুযায়ী, প্রথম আলোর ছবি অনুযায়ী। তাহলে হেড ইনজুরি হলো কি করে? আপনি ঠিকই বলেছেন যে আবু সাইদের পিতা যখন তার আবু সাইদের ডেড বডিকে কবরে শোয়ানোর আগে, বিশেষ করে যখন ধৌত করা হয় আমাদের মুসলিম রীতি অনুসারে, সেই সময় উনি মাথার পিছনে রক্ত ঝরা অবস্থা দেখেছেন, মানে রক্তাক্ত ইনজুরি দেখেছেন এবং রক্ত দেখেছেন। এই প্রশ্নটাও কিন্তু আমি জেরায় করেছিলাম এবং এই প্রশ্নটিও কিন্তু জেরাতে আবু সাইদের পিতা উত্তর দিয়েছিলেন। এখন প্রশ্ন আরেকটি করেছেন এই প্রশ্নের মধ্যে, সেটা হলো যে তাহলে মাথার যে আবু সাইদের মাথার যে জখম, এটা কে করেছে? হ্যাঁ, এটারও উত্তর আমি তদন্তকারী কর্মকর্তাকে আল জাজিরার যে 49.55 সেকেন্ডের, অর্থাৎ মানে প্রায় 50 মিনিটের যে ভিডিও রিপোর্ট, ইনভেস্টিগেটিভ ভিডিও রিপোর্ট যেটা দেখানো হয়েছে, সেই রিপোর্টটা যেটা আবার তদন্তকারী কর্মকর্তা দাখিল করেছেন, সেই রিপোর্টে আমি কিছু ভিডিওর অংশ দেখাইছি, মানে বলছি, আর আদালতে প্রসিকিউশন টিমের লোকজন দেখিয়েছেন উন্মুক্ত ট্রাইব্যুনালে, এবং সেখানে প্রদর্শিত হয়েছে যে 6 জন পুলিশ আবু সাইদকে লাঠি দিয়ে পিটিয়েছেন। এবং এই 6 জন পুলিশের মধ্যে তখন আমি আবার জিজ্ঞাসা করেছি তদন্তকারী কর্মকর্তাকে যে আপনি এই 6 জন পুলিশের মধ্যে, উনি কাউন্টডাউন করে দেখেছেন 6 জন আমার প্রশ্নের উত্তরে, বাস্তবেও 6 জন পুলিশ তাকে হিট করেছে তার মাথায়। তখন আমি প্রশ্ন করলাম যে এই 6 জনের মধ্যে আপনি কতজনকে হ্যাঁ, সেটা ওই আল জাজিরার ভিডিও, সেই আল জাজিরার ভিডিও। এবং আমি তখন, এটা ইউটিউবেও পাওয়া যায়, এখনো আপনি দেখতে পাবেন, জুলাইয়ের 36 দিন নামে যে আল জাজিরার ভিডিও, বা দর্শক যারা দেখতেছেন ওনারাও দেখতে পাবেন। মূল বিষয়টা হলো যে এখানে ওই যেটা বলতেছিলাম যে আপনার ওই 6 জন পুলিশের, আমি যখন আবার প্রশ্ন করি তদন্তকারী কর্মকর্তাকে যে আপনি কতজনকে শনাক্ত করতে পেরেছেন এই মামলায়, তখন উনি উত্তর দিয়েছেন মাত্র 1 জনকে। তখন স্বভাবতই প্রশ্ন এসে যায় যে 6 জন পুলিশ একত্রে আবু সাইদের মাথায় ইনজুরি করে জখম করলেন, এবং যে জখম তার পিতা কবরে শায়িত করার আগে দেখলেন, এবং যে জখমের কারণে আরো একটা তথ্য আছে, সেটা হলো মানে স্ট্রেচারে যখন আবু সাইদকে রাখা হয়েছে, তার মাথা যে অংশ স্ট্রেচারে রাখা হয়েছিল, বা মাথা যে স্ট্রেচারের যে অংশে ছিল, সেই অংশ কিন্তু রক্তাক্ত ছিল, স্ট্রেচারের অন্যান্য অংশে কোনো রক্ত ছিল না। তাহলে স্বভাবতই এখন ক্লিয়ারলি যে সেই 6 জন পুলিশ যারা তার হেড ইনজুরি ঘটাইলেন, তার মধ্যে 5 জন পুলিশকে অশনাক্তকৃত এবং আসামি অন্তর্ভুক্ত না করেই যে তদন্ত রিপোর্ট দাখিল করা হলো, ডেফিনেটলি এই তদন্ত রিপোর্টও প্রশ্ন, মানে সন্দেহ মানে মুক্ত নয়, অথবা পরিপূর্ণ নয়। ইট ইজ ডেফিনেটলি, এটা বলা যায় যে ডিফেক্টিভ। কেন? আল জাজিরার প্রতিবেদনেই বলা আছে যে 6 জন পুলিশ তাকে হিট করেছে তার মাথায়, এবং তদন্তকারী কর্মকর্তা উন্মুক্ত ট্রাইব্যুনালে স্বীকার করেছেন যে 6 জন পুলিশ আবু সাইদের মাথায় ইনজুরি করেছে বা আবু সাইদকে লাঠিচার্জ করেছে। তাহলে আপনি যেখানে স্বীকার করতেছেন যে 6 জন পুলিশ তাকে আঘাত করেছে, সেখানে আপনি 1 জন পুলিশকে আসামি শনাক্ত করে বাকি 5 জনকে কি কারণে শনাক্ত না করে তদন্ত রিপোর্ট দিলেন, এটার উত্তর কিন্তু তদন্তকারী কর্মকর্তা দিতে পারেননি, এবং এ থেকে প্রমাণিত হয় যে এই তদন্তটা ডিফেক্টিভ। এবং মূল আসামি যাদেরকে করা হলো, মানে বলা হচ্ছে যাদের, যে এরা নাকি গুলি করে মেরেছেন, তো তারা তখন রাবার বুলেট ছুটছিলেন। কি ধরনের রাবার বুলেট ছুটছিলেন তদন্তকারী কর্মকর্তা কি সেটা বের করতে পেরেছেন? হ্যাঁ, এই বিষয়েও আমি প্রশ্ন করেছি যে আমার যে 2 জন আসামি, সুজন চন্দ্র রায় কনস্টেবল এবং এএসআই আমির হোসেনের নামে ইস্যুকৃত দুটো 12 বোর শটগান ওনারা জব্দ করেছেন, মানে প্রসিকিউশন জব্দ করেছেন। কিন্তু এই 12 বোর শটগানে কি ধরনের বুলেট বা পিলেটস, যেটাকে অন্য ভাষায় বলা হয় আর্মস অ্যান্ড অ্যামিউনিশনের ভাষায়, কি ধরনের বুলেট বা পিলেট ব্যবহার করা হয়েছে, এই ব্যাপারে কিন্তু উনি কোনো কার্তুজ, উনি ওনার শব্দে বলেছেন যে কোনো কার্তুজ জব্দ করা হয় নাই। তাহলে আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হলো যে ব্যালাস্টিক রিপোর্ট করেছেন। ব্যালাস্টিক রিপোর্টে কিন্তু উনি জানতে চান নাই যে এই শটগান দুটোতে
কি ধরনের বুলেট বা পিলেট ব্যবহার করা হয়েছে। তাহলে এই শর্টগানে দুটো জিনিস ব্যবহার করা হয়, একটা হলো আপনার রাবার বুলেট অথবা লেড লেড পিলেটস। তো এখন কোশ্চেন হলো বা মেটাল পিলেটস। তো এখন যেহেতু জব্দ করা হয় নাই যে কোন ধরনের কার্তুজ ব্যবহার করা হয়েছে, আবার ব্যালাস্টিক রিপোর্টে কনসার্ন যে এক্সপার্ট তার কাছেও জানতে চাওয়া হয় নাই। তবে কনসার্ন এক্সপার্ট যেটা বলেছেন যে ওই শটগানের সোয়াবে লেড নাইট্রাইট মূলক পাওয়া গিয়েছে। তো এখন আমি তখন সেই বিষয়ে প্রশ্ন করেছি, এই যে আপনি যে ব্যালিস্টিক রিপোর্টে যে লেডের উপস্থিতির কথা আপনি বললেন, এটা মানুষের শরীরের জন্য হ্যাজার্ডাস কিনা, মানে হ্যাজার্ডাস না নন হ্যাজার্ডাস, এই প্রশ্নের উত্তরে উনি বলেছেন এটা আমি বলতে পারবো না। তখন আমি আরেকটি প্রশ্ন করেছি যে এই যে আমি গুগল করে দেখেছি ওনাকে জিজ্ঞাসাবাদের আগে যে বাংলাদেশ পুলিশের জন্য অথবা আনসারের জন্য যে 12 বোর যে শটগান কেনা হয়, এটা সাধারণত বিদেশ থেকে কেনা হয় এবং এই শটগানের যে বুলেট বা পিলেটস সেটাও কিন্তু বিদেশ থেকে কেনা হয়। পার্টিকুলারলি এই 12 বোর শটগানস এবং তার যে পিলেটস বা বুলেটস, এটা তুরস্কের ডিফেন্স কোনো মানে ম্যানুফ্যাকচারার যে কোম্পানি অনেকগুলো আছে তাদের যে কোনো একটি থেকে কেনা হয়েছে। সেই কারণে গুগলের এই তথ্য নিয়ে আমি কিন্তু তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করি যে আপনি এই উৎপাদন উৎস আপনি খেয়াল করেন, শব্দ এভাবেই আমি প্রশ্ন করেছি এবং অলরেডি আমি সার্টিফিকেট কপি পেয়েছি। আমি যা বলতেছি সবকিছু কিন্তু এখন সার্টিফিকেট কপির আলোকে বলতেছি। যে আমি তদন্তকারী কর্মকর্তাকে বলেছি যে এই যে আপনি যে 12 বোর শটগান এবং শটগানের যে পিলেটস বা বুলেটস এর উৎপাদন উৎস সংক্রান্ত কোনো কাগজপত্র জব্দ করেছেন কিনা বা সংগ্রহ করেছেন কিনা, উনি বলেছেন না। তাহলে একটা জিনিস এসে যায় যে এই যে 12 বোর শটগানে কি ধরনের বুলেটস বা পিলেটস ব্যবহার করা হয়েছে, এইটা কিন্তু 16 জুলাই 2024 আবু সাইদ যখন পুলিশের মানে 6 জন পুলিশ কর্তৃক হেড ইনজুরি এবং তার পরবর্তী যে অভিযোগ অনুসারে যে ঘটনায় মারা গেছেন বা ডিসিস্ট হয়েছেন, এবং সেই ঘটনায় পুলিশ তাহলে ডেফিনেটলি পুলিশের হাতে যে 12 বোর শটগান এবং যে বুলেটস বা পিলেটস সরবরাহ করা হয়েছিল, তাহলে সেটা বাংলাদেশ সরকারের একটা ক্রয় কমিটি আছে। সেই ক্রয় কমিটি ডেফিনেটলি সেটা যেহেতু বাংলাদেশে উৎপাদিত আর্মস এন্ড অ্যামুনিশন না, তাহলে তুরস্ক অথবা অন্য যে দেশ থেকেই কিনুক না কেন সেই ক্রয় সংক্রান্ত কমিটিতে এই ডকুমেন্টস গুলো আছে, অথবা পুলিশের আইজিপির যে হেডকোয়ার্টার্স, পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির অধীনে বা কাস্টডিতে ওখানে আছে। সেই বিষয়টিও মাথায় রেখে আমি কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিলাম যে এই 12 বোর শটগানস এবং তার বুলেটস বা পিলেটস সংক্রান্ত কোম্পানির যে ম্যানুফ্যাকচারার কোম্পানির কোন কাগজপত্র জব্দ করেছেন কিনা। কেন এই প্রশ্নটি মানে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সকল শটগানস এবং এর যে বুলেটস বা পিলেটস যে সকল কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে অন্যান্য দেশে সরবরাহ করেন, তাদের কিন্তু একটা আইএসও সার্টিফিকেট থাকে, তাদের কিন্তু ওখানে ক্লারিফিকেশন করা থাকে যে এই বুলেটস বা পিলেটসটি হ্যাজার্ডাস না নন হ্যাজার্ডাস। তা আমার কাছে মনে হয়েছে প্রাণঘাতী নয়। হ্যাঁ, প্রাণঘাতী নয়। নন হ্যাজার্ডাস যদি হয়, সেই নন হ্যাজার্ডাস কি পর্যন্ত সেটা হতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে এই ডকুমেন্টস গুলো যদি আমরা পাইতাম তাহলে সুবিধা হইতো, তাহলে ওখানেই আমাদের পরিষ্কার হয়ে যাইতো যে যে বুলেটস বা পিলেটস এর কথা বলা হয়েছে 12 বোর শটগানের জন্য, এটা তুরস্ক না অন্য কোন কান্ট্রি থেকে আনা হয়েছে এবং সেটা হ্যাজার্ডাস না নন হ্যাজার্ডাস। এবং যদি সেটা নন হ্যাজার্ডাস হয়ে থাকে তাহলে এই যে আবু সাইদের পরিহিত গেঞ্জিতে যে কালো রঙের গেঞ্জিতে যে ছিদ্র নাই, তাহলে সেটা কিন্তু সমর্থন করে। এই কারণে আমি একটি আবেদন দিয়েছিলাম ট্রাইব্যুনালে 13 তারিখে 13/1/2026 ট্রাইব্যুনাল অন মেরিট এটা রিজেকশন করেছেন। বাট এটা ভবিষ্যতে হয়তো অনারেবল অ্যাপিলেট ডিভিশন যখন আপিলে শুনানি হবে সেই সময় হয়তো এই বিষয়টি আবার আসতে পারে বা বিবেচনায় আসতে পারে, যেহেতু ট্রাইব্যুনাল আজিজুর রহমান দুলু
খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে আপনি এনেছেন যে মানে তার মানে আদালতে মামলাটি হয়েছে যেভাবে আবু সাইদ মারা গেছেন অভিযোগে, এখন সেই অভিযোগের যে অস্ত্র, সেই অস্ত্রের যে গুলি, কার্তুজ, প্যালেট যেটাই বলেন, সেটাই তার মানে এখন পর্যন্ত জব্দও করা হয় নাই, এবং সেটা ঠিক কি ধরনের ছিল সেটা বের করারও কোনো চেষ্টা তদন্তকারী কর্মকর্তা করেন নাই, আর আদালতও আপনার সেই আবেদন গ্রহণ করলেন না। এখন এটা আসলে একটা বিষয় আমি বলতে পারবো না যে তদন্তকারী কর্মকর্তা মানে ব্যবস্থা বা চেষ্টা করেছেন কিনা, তবে এটা সত্য যে তদন্তকারী কর্মকর্তা যেহেতু জব্দ করেন নাই বা জব্দ করতে পারেন নাই, তাহলে ভিতরে উনি চেষ্টা করে থাকলেও সেটা ওনার ব্যাপার। কিন্তু একটা ক্লিয়ার মেসেজ যেটা, সেটা হলো যে মানে কার্টিজ বলে এটাকে, বাংলায় হয়তো অনেকে বলে কার্তুজ, এই কারণে হয়তো তদন্তকারী কর্মকর্তা কার্তুজ বলেছেন। এই যে কার্তুজ জব্দ না করার ফল যেটা দাঁড়ালো, এই বিষয়টা হলো অজানা থেকে যাচ্ছে যে এটা আসলে রাবার বুলেট ছিল কিনা, না লেড লেড পিলেট ছিল, বা মেটাল বুলেট ছিল, অথবা এটা হ্যাজার্ডাস ছিল না নন হ্যাজার্ডাস ছিল, কোনো কিছুই কিন্তু এখানে ক্লিয়ার হচ্ছে না। ফলে দিস এই আনক্লিয়ার পজিশন অফ দ্য 12 bore guns and its bullets or pellets brings the doubtfulness, and this doubtfulness brings the favor to the accused concerned. অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু, মানে রক্ত পাওয়া গেল স্ট্রেচারে, পিতা দেখলেন, সুরত হাতের রিপোর্টে দেখা গেল সবই হলো হেড ইনজুরি, মাথার পেছনে তার ইনজুরি, জখম থেকে রক্তপাত। এখন টি শার্টেও ফুটো নেই, কাজেই মানে গুলিবিদ্ধ হয়েছেন তার কোনো প্রমাণ আবু সাইদের এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তাহলে মামলাটা কেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন এই দাবিতে হচ্ছে? কারণ আপনি বলছেন হেড ইনজুরিও তো ঘটেছে পুলিশের মানে প্রহারেই, তাহলে সে পুলিশদের চিহ্নিত করা হলো না, অন্য পুলিশদেরকে অভিযুক্ত করা হলো যা গুলির দায়ে, কিন্তু তারা রাবার বুলেট ছুড়েছেন বলে বলছেন। সরকার তখনও লিথাল গুলি ছোড়ার কোনো অনুমতি দেন নাই, এবং গেঞ্জিতে কোনো মানে ছিদ্র নাই। আমি জানি না এই প্রশ্নের উত্তর দেওয়া অতিরিক্ত জটিল কিনা, কিন্তু মামলাটা তাহলে এভাবে সাজিয়ে দুর্বল করা হলো কেন? পুলিশকে তো হেড ইনজুরির জন্যও অভিযুক্ত করা যেত। হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা একটা দিক থেকে যদি ভাবা হয় যে আসলে মামলাটি শুধুমাত্র এই হেড ইনজুরির জন্য যে পুলিশগণ দায়ী ছিলেন, যে 6 জন পুলিশ, তাদের সহ অন্যান্য পুলিশের যারা দায়ী বা উপরের যে সকল পুলিশের অফিসার্স আছেন বা এই সংশ্লিষ্ট ঘটনায় যারা দায়ী, তাদেরকে কিন্তু দায়ী করে মামলাটা করলে মামলার এক ধরনের বিচার আসতো, এবং সেটা মানে একটা ডাইমেনশন। কিন্তু মামলা দুর্বল কেন করলো বা দুর্বল কেন মানে প্রসিকিউশনের কাছে মনে হলো না, এইটা কিন্তু আমার পক্ষে বলা সম্ভব না, কারণ এটা প্রসিকিউশন কেস। এটা প্রসিকিউশন কেস, যেভাবেই কেস করবেন এটা তাদের এখতিয়ার। এইটা কিন্তু জাস্টিফিকেশন হবে অনারেবল ট্রাইব্যুনাল, এবং আমাদের অনারেবল ট্রাইব্যুনাল নাম্বার 2, যেখানে এই মামলাটি বিচার হয়ে মানে হচ্ছে, এবং আমি মনে করি যে অত্যন্ত অত্যন্ত একটি মানে সক্ষম ট্রাইব্যুনাল এবং অত্যন্ত ন্যায়পরায়ণ একটা ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে আমি আশাবাদী যে এই সকল বিষয়ে মানে কনসিডারেশন নিয়ে একটি যথোপযুক্ত এবং জাস্টিফাইড একটি রায় আমরা না, শুধু সারা বিশ্ব দেখবে বলে আমি বিশ্বাস করি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন এই মামলা সংক্রান্ত নয়, তবে আপনি অভিজ্ঞ জন হিসেবে নিশ্চয়ই এই কৌতূহলের জবাব দিতে পারবেন। মানে এই 2024-এর জুলাই আন্দোলনের ব্যাপক প্রাণঘাতী সব মানে ব্যাপক প্রাণহানির পর 7.62 বোরের কথাও তো আমরা ব্যাপকভাবে শুনেছি, এবং আপনি জাতিসংঘ রিপোর্টটা দেখেছেন কিনা, সেখানেও বারবার জাতিসংঘের বিশেষজ্ঞ দল বলেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটি হত্যার বিচার নিশ্চিত করবার জন্য কোন কার্তুজ, ওই যে আবারও বলি মানে কার্ট্রিজ বলেন বা কার্তুজের, কি চরমনাই পীর সাহেবকে, এমনকি নাহিদ ইসলামকে অ্যাটলিস্ট অন্যদের মূল্যায়ন না করলেও, সমান মূল্যায়ন না করলেও বড় দুই দলের প্রধান হিসেবে তারা অ্যাটলিস্ট ইকুয়াল, এই জায়গায় কোনো কম্প্রোমাইজ চলবে না। জামাত এটা আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে পেরেছে, এটা জামাতের দূরদর্শিতা। রাজনীতিতে কোনো হুজুরগিরি চলে না। রাজনীতি একটা ক্রুয়েল জিনিস, ক্রুশাল জিনিস, হার্শ জিনিস।
এখানে কেউ কাউকে চেয়ার ঠেলে দেয় না, জায়গা করে নিতে হয়। ইসলামী রাজনীতিতেও জায়গা করে নিতে হয়। তো এই জায়গায় জামাতকে তার অধিকার আদায় করে নিতে হবে। এই জন্যই জামাত প্রফেসর ইউনূসের কাছে গিয়েছে, তার কাছে বলেছে, এবং প্রফেসর ইউনূস জামাত আনুষ্ঠানিকভাবে এই দাবি সরাসরি ইউনূসের কাছে উত্থাপন করার পরেও যদি তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের পুরোপুরি সমানের সমান নিরাপত্তা না হয়, যদি যথাযথ সমান করার ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ইউনূস এবং নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাবেন। বিশেষ করে এই বিষয়টা দৃশ্যমান হবে 20 তারিখের পর থেকে। 21 তারিখের পর থেকেই তো তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের জাতীয় ভিজিট শুরু। তখন থেকে কাকে কতটুকু নিরাপত্তা দেওয়া হয় এটা কড়ায় গন্ডায় হিসাব রাখা হবে। তো দর্শক, দলের আমিরের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমান নিরাপত্তা প্রোটোকল দাবি করেছে জামাত ইসলামী। এটা দিতে বাধ্য, যেহেতু দাবি করেছে দিতে বাধ্য, না দিলে নিরপেক্ষ নয়। সহজ হিসাব। কেন, তারেক রহমান কি? তারেক রহমানও সাবেক কিছু না, সাবেক প্রধানমন্ত্রী না, সাবেক রাষ্ট্রপতি না, সাবেক এমপি না, সাবেক মন্ত্রী না, কিচ্ছু না। আর ডাক্তার শফিকুর রহমানও সাবেক কিছু না। তো এই জায়গায় সমান সমান তারা ডিজার্ভ করেন, এতে কোনো সন্দেহ নেই। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে দলটির পক্ষ থেকে এ দাবি তোলা হয়। বিকেলে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। দীর্ঘ সময় বৈঠক হয়েছে। দেশের কি অবস্থা, কি আদৌ নির্বাচন হবে কিনা, বিশেষ করে জামাতের এখন মূল কনসার্ন নির্বাচন যে কোনো মূল্যে সুষ্ঠু হতে হবে। এক বিন্দু পরিমাণ কারচুপি জামাত সহ্য করবে না। রক্ত দিয়ে হলো কারচুপি নির্বাচন একদম মাটির সাথে মিশিয়ে দেবে। নির্বাচন মানেই সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের বাইরে নির্বাচনের কোনো সংজ্ঞাই নতুন বাংলাদেশে নাই। জামাতের মূল ফোকাস ছিল এটা। যেহেতু জনপ্রিয়তার মানদণ্ডে জামাত ক্ষমতা এসে গেছে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। এখন জামাতের মূল চ্যালেঞ্জ নির্বাচন সুষ্ঠু করা। যেভাবে প্রফেসর ইউনূসের সাথে আজকে ডিল করেছে, জামাত পারবে বলে আমরা বিশ্বাস করি। জামাতের আমির নিজেই বৈঠকে ছিলেন, কিন্তু যেহেতু আমিরের জন্য তারেক রহমানের সম্মান প্রোটোকল দাবি করা হয়েছে, এটা তো সংবাদ সম্মেলনে তার উপস্থিতিতে বলা যায় না। এই জন্য ডাক্তার তাহের সাহেব ব্রিফ করেছেন। নইলে আমির জামাত নিজে এখানে হয়তো ব্রিফ করতেন। আর তারেক রহমান দেখা করার পর তো কোনো ব্রিফই নেই, মানে এটা রহস্যময়। জনগণের সাথে কানেক্টেড না তারেক রহমান নিজে কি সাংবাদিকদের সাথে সরাসরি যে কোনো জায়গায় আমিরের জামাত যেরকম হর হামেশা সাংবাদিকদের ডিল করেন, ফেস করেন, এইরকম সৎ সাহস কি তারেক রহমান আছে? যে কোনো মুহূর্তে হর হামেশা একটা মিটিং করে বের হয়ে রাস্তাঘাটে সাংবাদিকদের ফেস করা, এতে সাহস লাগে। এই সাহস তারেক রহমানের আছে কিনা সন্দেহ আছে, কারণ খারাপ পর্যায়ে চলে গেছে। তো এটি নিয়ে সরকারের খুব সমালোচনা হচ্ছে। সরকারের কর্তা ব্যক্তিরা নানাভাবে মানে আর শব্দ করার চেষ্টা করছেন, কিন্তু একটার পর একটা আন্তর্জাতিক অঙ্গন থেকে সরকারের জন্য দুঃসংবাদ আসছে, দেশের জন্য দুঃসংবাদ আসছে, এবং আমাদের অর্থনীতি, কূটনীতি, রাজনীতি সব কিছুই ক্রমশ ঝুঁকি ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছে। তো এই অবস্থায় আসলে বাঙালি কি করবে, কি করা উচিত, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই যে আমাদের দেশে যারা কবি সাহিত্যিক, যেমন কবি নজরুল ইসলাম, তার একটা বিখ্যাত কবিতা আমরা শিশুকালে পড়েছি, থাকবো না খুব বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে, মানে দুর্নিপাকের, মানে আমার পরবর্তী শব্দগুলো এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু ওই যে থাকবো না খুব বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। তো এই যে পৃথিবী দেখার যে উদগ্র বাসনা এবং পৃথিবী থেকে জ্ঞান অর্জনের যে কথা, তো সেটি কবি নজরুলের দ্বারা যেভাবে ফুটে উঠেছে, সেই দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কিংবা জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যাও, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত উক্তিটিও এখন আমাদের জন্য মনে হচ্ছে যে বিদেশে আর যাওয়ার দরকার নেই, বাংলাদেশে বসে ইন্টারনেটে সার্চ করলেই বা স্টারলিংকের একটা কানেকশন নিয়ে সেখানে বসে এআই প্রযুক্তির মাধ্যমে বা চ্যাট জিপিটির মাধ্যমে কিংবা গুগলের যে জেমিনি আছে
তার কাছে যদি জিজ্ঞাসা করি যে সাহারা মরুভূমির অবস্থা কি, এখন সেখানে তাপমাত্রা কেমন, আমাজনের জঙ্গলের কুমিরগুলো কেমন আছে, 2-4টা ছবি দেখানো যায় কিনা, তো আপনার সামনে এসে আপনার যদি বড় স্ক্রিন থাকে, 3D স্ক্রিন থাকে টেলিভিশনে, তো ওই ছবিগুলো এআই আপনাকে দেখাবে। তো কাজে আপনার আর আমাজন জঙ্গলে যাওয়ার দরকার নেই, কিংবা অভিযানের জন্য আপনার উত্তর মেরু, দক্ষিণ মেরু কিংবা গ্রিনল্যান্ড অথবা সাহারা মরুভূমি, গোবি মরুভূমি, এই সমস্ত এলাকাতে যাওয়ার দরকার নেই। এইভাবে চিন্তা ভাবনা করে আপনি নিজেকে শান্ত রাখতে পারেন। কিন্তু যাদের পেটের যন্ত্রণা রয়েছে, যাদের খুন্দি বৃষ্টির নিবারণের কোনো সংস্থান বাংলাদেশে নেই, তাদেরকে তো কাজের জন্য বিদেশে যেতে হবেই। এই যে এই মুহূর্তে বাংলাদেশটা টিকে আছে প্রায় $25 বিলিয়ন, বিদেশি রেমিটেন্সের উপর যে সরকার টিকে আছে, দেশ টিকে আছে, রাষ্ট্র টিকে আছে, এবং এই কাজ করার জন্য কম করে হলেও সরকারিভাবে, বেসরকারিভাবে, অফিসিয়ালি, আনঅফিসিয়ালি 1.5 কোটি মানুষ বিদেশে আছেন। স্ত্রী রেখে, পুত্র রেখে, কন্যা রেখে, পিতামাতা রেখে, আত্মীয় স্বজন রেখে বছরের পর বছর বিদেশে আছেন। আর এই 1.5 কোটি মানুষের মধ্যে হয়তো 10 থেকে 12 লাখ মানুষ যারা ইউরোপ আমেরিকাতে আছেন, বা ধরুন পরিবার পরিজন নিয়ে আছেন, আর বাকি প্রায় সবাই মধ্যপ্রাচ্য, তারপর ইউরোপ, আমেরিকা, কানাডা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, মানে জীবিকা অর্জনের জন্য এমন কোনো কঠিন কাজ নাই যে তারা করছেন না। ভিটে মাটি বিক্রি করে 20 লাখ 25 লাখ টাকা খরচ করে কেউ হয়তো প্রথমে হংকং গিয়েছেন, হংকং থেকে ফিলিপাইন গিয়েছেন, ফিলিপাইন থেকে কম্বোডিয়া গিয়েছেন, কম্বোডিয়া থেকে কেউ হয়তো মিশর গেছেন, মিশর থেকে লিবিয়া গেছেন, লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালির উপকূলে পৌঁছানোর আগে 10-12টি জঙ্গলে 4-5 মাস থেকেছেন। কেউ হয়তো বসনিয়া হার্জেগোভিনার জঙ্গল পাড়ি দিয়ে তারপরে ইউরোপের কোনো দেশে ঢোকার চেষ্টা করেছেন। এই যে দুর্নিবার যে অভিযাত্রা, যেটি শাহরুখ খানের সে বিখ্যাত ছবি ডানকিতে আমরা দেখেছি, তো এই দুর্নিবার অভিযাত্রা শুধুমাত্র নিজের পরিবার পরিজনকে দুবেলা অন্নের সংস্থান করে দেওয়ার জন্য বহু পুরুষ, এমনকি বহু নারী তাদের জীবনটি শেষ করে দিয়েছেন প্রবাসের মাটিতে। এবং সেই টাকা দিয়ে আমরা পায়ের পর পা তুলে পোলাও, কুরমা, কালিয়া কোপ্তা খাচ্ছি। বছরে $25 বিলিয়ন, $1 বিলিয়ন এই মুহূর্তে 12,000 কোটি টাকা। তো এই যে বিদেশে যাতায়াত, এই যাতায়াত করার জন্য পাসপোর্টের যে মান থাকে, সেই মানের কারণে যে সকল দেশ বাংলাদেশের জনশক্তিকে বা শ্রমশক্তিকে নিয়োগ দেয়, তারা এই পাসপোর্টের গুণগত মান বিবেচনা করে। আর সেই বিবেচনা করতে গিয়ে ইউরোপের দেশগুলো কিংবা উত্তর আমেরিকা, যেটা এখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলা হয়, তারা বাংলাদেশকে কিভাবে মূল্যায়ন করে তার উপর অনেকটা নির্ভর করে। ফলে কি হলো, আপনি দেখুন যে গত 17 মাসে আমাদের যে জনশক্তি রপ্তানি, এই রপ্তানির যে খাতটি মারাত্মকভাবে ধস নেমেছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস যে জনশক্তি রপ্তানি করার জন্য, মালয়েশিয়াতে রপ্তানি করার জন্য তিনি যে একটি রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নিলেন, ম্যান পাওয়ার লাইসেন্স নিলেন, তার একটা আশা ছিল যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম তার খুব ঘনিষ্ঠ বন্ধু, তো কাজেই তিনি মালয়েশিয়াতে যদি 1 লাখ লোক পাঠাতে পারেন, 5 লাখ লোক পাঠাতে পারেন, তো এক একজন যদি মাথা পিছু করে 1 লাখ টাকা তার লাভ থাকে, তাহলে 1 লাখ ইন্টু 1 লাখ কত হাজার কোটি টাকা হয়। এত বড় স্বপ্ন নিয়ে তিনি যে ম্যান পাওয়ার লাইসেন্স করলেন, সেটা এখন পর্যন্ত তিনি একজন লোক মালয়েশিয়াতে পাঠাতে পেরেছেন এরকম কোনো খবর আমার জানা নেই। তার ধারণা ছিল যে তিনি এই ম্যান পাওয়ারের লাইসেন্স দিয়ে কেবলমাত্র যাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে সে সকল দেশে শ্রমশক্তি রপ্তানি করে তিনি বিশাল অঙ্কের, মানে 100টা গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করতে যে টাকা লাগে সেই টাকা তিনি ম্যান পাওয়ার থেকে অর্জন করতে পারবেন। এবং এখানে এতটা কাঁচা টাকা যে সাবেক আওয়ামী লীগ সরকারের
শেষ জমানার শেষ দিকে যে সিন্ডিকেটটি মালয়েশিয়ার যে শ্রমবাজার দখল করার জন্য একটি সিন্ডিকেট মাত্র 2 মাসের মধ্যে 30 থেকে 35 হাজার কোটি টাকা লোপাট করে ফেলেছে। বোঝার চেষ্টা করুন, 30 থেকে 35 হাজার কোটি টাকা। তো এই যদি হয় একটা সিন্ডিকেটের, তো সেক্ষেত্রে এই শ্রমশক্তি থেকে কত কিছু করা যেতে পারে। এই লোভ থেকে, লালসা থেকে, কামনা থেকে, বাসনা থেকে যারা এই নতুন নতুন রিক্রুটিং এজেন্সি লাইসেন্স করেছেন গত 17 মাসে, তাদের কপাল পুড়েছে। আমাদের সৌদি আরব, আমাদের সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মালয়েশিয়া, যেখানে ফ্রিকুয়েন্টলি প্রচুর লোক যায় এবং আসে, প্রায় সবগুলো রিক্রুটিং এজেন্ট আদম ব্যাপারী বা ম্যান পাওয়ার ব্যবসায়ী পথে বসেছে। এবার আসি অন্য ব্যবসার কথা। এই যে আমরা যে গার্মেন্টস এক্সপোর্ট করি বা আমরা বিদেশ থেকে যে কম মূল্যে বিভিন্ন সামগ্রী ইম্পোর্ট করি, যেমন ধরুন আমাদের এক্সপোর্ট যদি হয় $40 বিলিয়ন, ইম্পোর্ট হয় $80 বিলিয়ন, নট লেস দেন ডবল, মানে ইম্পোর্টের এক্সপোর্টের ডবল হলো ইম্পোর্ট। তো এই ইম্পোর্টের বাণিজ্য করার জন্য প্রাইভেট সেক্টরে প্রচুর ট্রাভেল করে মানুষ, বিশ্বের বিভিন্ন দেশে যায়। এবং আমাদের যে ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট করা হয়, IGM করা হয়, বা বন্দর রয়েছে চট্টগ্রাম বন্দর, কিংবা আমাদের যে আমদানি রপ্তানি যে অধিদপ্তর রয়েছে, সামগ্রী পাকিস্তানের গোয়াদর বন্দরের মাধ্যমে চীনের সিনজিয়াং প্রদেশে নিয়ে যায়। এটা ভারতের চক্ষুশূল। ভারত মনে করলো পাকিস্তানকে ডিঙ্গিয়ে আমরা ইরানের চাবাহার বন্দর স্থাপন করব। সেই বন্দরের মাধ্যমে ইরান শুধু পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে এবং ভারতের সঙ্গে ব্যবসা করবে তাই না, আফগানিস্তানের সঙ্গেও সমুদ্র পথের একটা সংযোগ হয়ে যাবে। আফগানিস্তান ইরানিয়ান পার্সিয়ান গালফের ভেতরে ঢুকে যাবে চাবাহার বন্দর দিয়ে। কিন্তু ওই পরিকল্পনার বাস্তবায়িত হলো না, কেননা তখন আফগানিস্তানে একটা সরকার ছিল 2021-এর আগে, হামিদ কারজাইয়ের সরকার, যারা মার্কিন অনুগত ছিল। সেই সরকারের আমলে ব্যাপারটা পরিকল্পনা করা হয়েছিল, চাবাহার বন্দর করবে ভারত। কিন্তু আপনারা ম্যাপটা দেখেন, ম্যাপ উজবেকিস্তান সব জায়গায় ইরান ব্যবসা বাণিজ্য করবে, ইরানের জন্য লাভজনক ব্যাপার ছিল, এবং ভারত ওই বন্দরটা স্থাপন করবে। ভারত ইতিমধ্যে $120 মিলিয়ন বা $12 কোটি ওখানে ইনভেস্ট করেছে 10 বছর আগে। এবং এই পরিকল্পনা এখন ভেস্তে যাচ্ছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে তোমরা বন্দর বানিয়ে দেবে, চাবাহার পোর্ট, এটা আমেরিকা সহ্য করবে না, আমাদের শত্রু দেশ, তো তোমাদের উপর আমরা স্যাংশন দেব। তাই নরেন্দ্র মোদী ভীত সন্ত্রস্ত হয়ে ওই বন্দর বানানোর পরিকল্পনা পরিত্যাগ করেন, এবং এই প্রকল্প থেকে ভারত, ইরানের সঙ্গে যে ভারতের বিরাট ব্যবসা বাণিজ্য ছিল। আরেকটা উদাহরণ দেই, ভারতের কাছ থেকে বাসমতি চাল বেশি রপ্তানি করা হতো ইরানে, এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের উপর, তাই ভারত বাধ্য হয়েছে ইরানে কোনো বাসমতি চাল রপ্তানি করবে না। ফলে তার 2000 কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে বছরে। এক কথায় ভারত হাজার হাজার কোটি ইন্ডিয়ান রুপি মার্কিন স্যাংশনের জন্য, নিষেধাজ্ঞার জন্য হারাচ্ছে। কেননা ওয়াশিংটন চাইলে দিল্লির সিদ্ধান্ত বদলে যায়। দিল্লি জানে ওয়াশিংটন ছাড়া বেইজিং এর কাছ থেকে ভারতকে দিল্লি রক্ষা করতে পারবে না। ভারতের প্রতিরক্ষার জন্য চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের জন্য চীন কেটে ভারত দখল করে না নেয় ভারতের উত্তর পূর্ব 7 সিস্টার্স, সেই জন্য ভারত খুবই চিন্তিত, এবং চীনের উপর চীনকে প্রতিহত করার জন্য তার মার্কিন যুক্তরাষ্ট্র দরকার। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, আমাদের কথা মতো না চললে আমরা তোমাদের
কোন রকম সহযোগিতা করব না, অর্থনৈতিক, রাজনৈতিক, স্ট্র্যাটেজিক বা সামরিক। সুতরাং ভারত এখানে মানে এটা গিলতে হলো ভারতকে। 120 মিলিয়ন ডলারের গচ্চা গেল, ব্যবসা বন্ধ হয়ে গেল। এবং ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার চাপের রাজনীতি ভারতকে বাধ্য করেছে ইরানের হাত ছেড়ে দিতে। ইরানও এত তুষ্ট হবে না, এবং পাকিস্তান হয়তো এখন ওদের বাজারটা দখল করে নেবে। কারণ যুদ্ধ মানেই শুধু বোমা নয়, যুদ্ধ মানেই তেলের হিসাব, ডলারের হিসাব, ক্ষমতার হিসাব। ইরানকে আক্রমণ করলে আমেরিকার কি পরিমাণ ক্ষতি হবে, তেলের দাম কতটা বাড়বে, তেলের দাম বাড়লে সৌদি আরব, ইউএই, কুয়েত, কাতার, ভেনেজুয়েলা মানে তেল সমৃদ্ধ দেশগুলো লাভবান হবে এবং সর্বত্র তেলের দাম বাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের উপর তার প্রভাব পড়বে, ইউরোপে এবং এশিয়াতে এবং অন্যত্র। তাই যুদ্ধ করতে চাইলেই সহজে যুদ্ধ করা যায় না। তবে সকল যুদ্ধই তো বাণিজ্য যুদ্ধ। একটা স্টেজ আসে যখন বিভিন্ন রাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে পড়তে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করেই বিভিন্ন যুদ্ধক্ষেত্র সৃষ্টি করছেন। ভেনেজুয়েলার তেল দখল করবেন, ইরানের তেল এবং ইরানের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট ইরানকে দখল করবে, ইসরায়েলের প্রতি যে ইরানের হুমকি রয়েছে সেটা প্রশমিত করবে। কিন্তু সৌদি আরব জানে ইরান ধ্বংস হলে বা নিষেধাজ্ঞা উঠে গেলে তেলের দাম পড়ে যাবে। এখনো যে তেলের দাম আছে, ইরান পরাজিত হয়ে গেলে কিন্তু তেলের এই দামও থাকবে না। সেটা সৌদি আরবের জন্য বা মধ্যপ্রাচ্যের অন্যগুলো তেল সমৃদ্ধ দেশগুলোর জন্য খারাপ খবর। তাই তারা চায় ইরানের ব্যাপারে একটা স্ট্যাটাস কো টিকে থাকুক। যুদ্ধ হচ্ছে না, আবার শান্তিও হচ্ছে না, এটা তেল সমৃদ্ধ দেশগুলো চায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে হেস্তনেস্ত করতে। ইসরায়েলের প্রতি যে হুমকি, ইসরায়েলকে ইরানের হুমকি থেকে বাঁচানোর জন্য জায়নিস্ট লবির প্রেসারে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে ইরানের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করতেই হবে, নইলে কদিন পরে ইরান পারমাণবিক শক্তি হয়ে যাবে। অনেক বিশেষজ্ঞ বলছেন ইরান অলরেডি পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। ইসরায়েলও পিছিয়ে এসছে। ইসরায়েল জানে জুন মাসে যে কয়েকদিন যুদ্ধ হলো তাতে তেল আবিব সহ তাদের অনেকগুলো শহর আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং ইরানিয়ান ড্রোন, ইরানিয়ান মিসাইল প্রতিহত করার মতো শক্তি আমেরিকারও নাই, ইসরায়েলেরও নাই। তারা আমেরিকাকে জানিয়েছে এখন হামলা করলে ইরানের সরকার বদলাবে না। খামেনি বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিল হচ্ছিল সেগুলো এখন কমে গেছে। সুতরাং মোসাদের এজেন্টকে দিয়েও ইরানের যে রেজিম, যে সরকার, তাকে এখন উৎখাত করা যাবে না। বরং পাল্টা আঘাতে তেল আবিব আর ওয়াশিংটনের স্বার্থ দুটোই নষ্ট হবে। তেল আবিব তো পূর্বে, আর ওয়াশিংটনের স্বার্থ এখানে বিঘ্নিত হবে। অর্থাৎ যুদ্ধের হুমকি আছে, কিন্তু ঝুঁকি নেয়ার সাহস পাচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে এমন একটা স্থানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে নিয়ে গেছেন, যুদ্ধ ছাড়া তার কাছে আর কোনো গতি আছে বলে আমরা মনে করি না। যদি না ডোনাল্ড ট্রাম্পের ভেতরে গুড সেন্স প্রিভেইল, তিনি যদি বিবেচনা করে আবেগে বশবর্তী না হয়ে যুদ্ধে না জড়ান, তাহলে যুদ্ধ না হলেও হতে পারে। তবে যুদ্ধের সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারি না। যখন বাইরে থেকে আক্রমণ করে ইরানকে ধ্বংস করা যায়নি, তারা চেষ্টা করেছে ইরানিয়ান বংশোদ্ভূত রেজা শাহ পাহলভি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থকদের অস্ত্র দিয়ে, টাকা দিয়ে তারা সরকার বিরোধী আন্দোলন করিয়েছে। তাতে কয়েক শত বিদ্রোহী মারা গেছে। এবং ডোনাল্ড ট্রাম্প বলছে না না, এখন ইরান আর অত মানুষ হত্যা করছে না, তাই আমরা ইরানে আর কোনো যুদ্ধ করব না। কিন্তু ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি সাম্প্রদায়িক দাঙ্গা
স্বতঃস্ফূর্ত নয়, এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ও মোসাদ, সিআইএ এবং মোসাদের স্পন্সর করা আন্দোলন। গাড়ি পোড়ানো, পুলিশ স্টেশনে হামলা, এর জন্য সাধারণ মানুষকে শত শত হাজার হাজার ডলার দেয়া হচ্ছে, যে তোমরা একটা গাড়ি পোড়ালে $100 পাবে, ধরেন এই মসজিদে আগুন দিলে $1000 পাবে, আমি উদাহরণ দিচ্ছি। সেই জন্যই কিন্তু মুসলিম প্রধান দেশে খামেনির বিরুদ্ধে আন্দোলন, মসজিদে আগুন কেন, যেখানে সেখানে তারা অটোমেটিক ওয়েপন দিয়ে মানুষ হত্যা করছে এবং অস্ত্রগুলো এসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সুতরাং ইরানের ভাষায় এই সমস্ত হচ্ছে তার সরকার উৎখাতের প্রাথমিক ধাপ। পরবর্তী ধাপ কি হবে? রাজনৈতিক হত্যা। ইরানের রাজনীতিবিদদের বা ইনফ্লুয়েন্সিয়াল লোকদেরকে হত্যা করবে। বার্তা পরিষ্কার, ইরান ভাঙতে চাওয়া হচ্ছে বোমা ছাড়াই, কিন্তু তারা এখনো সফলতা লাভ করেনি। তাই যুদ্ধ ছাড়া ইরানকে প্রশমিত করা যাবে না, শান্ত করা যাবে না। কিন্তু যুদ্ধের এমন কোনো গ্যারান্টি নেই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জয়লাভ করবে। ইরানের যে মিসাইল রয়েছে সেটা দিয়ে তারা এই গালফ, এই যে হরমুজ প্রণালী তথা পারস্য উপসাগরে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বহু জাহাজ ডুবিয়ে দিতে পারবে। একটা বড় জাহাজ ডুবিয়ে দিলে, একটা এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবিয়ে দিলে মার্কিন যুক্তরাষ্ট্রের লজ্জা রাখার জায়গা থাকবে না, তাদের জন্য একটা স্ট্র্যাটেজিক পরাজয় হবে। সুতরাং আমরা দেখছি ওদিকে গাজায় যুদ্ধবিরোধীর কথা বলা হচ্ছে, কিন্তু ইসরায়েল প্রতিদিন বোমা নিক্ষেপ করছে, মানুষ হত্যা করছে, মানবিক সাহায্য আটকে রাখা হচ্ছে। গাজায় কোনো মানবিক সাহায্য যেতে দিচ্ছে না, চাপ দিয়ে চুপ করানো হচ্ছে একটা জাতিকে। এখন এটা কি তারা ইরানের ব্যাপারে করতে পারবে? এখন দেখতে পাচ্ছি আমরা সৌদি আরব এবং তুরস্ক পরস্পরের সঙ্গে মিলিটারি প্যাক্ট করছে, সামরিক চুক্তি করছে। পাকিস্তান এই কদিন আগেই সৌদি আরবের কাছে অনেকগুলো জঙ্গি বিমান বিক্রয় করলো। সৌদি আরব পাকিস্তান থেকে $10 বিলিয়ন যুদ্ধ জাহাজ এবং সামরিক জিনিসপত্র সামগ্রী কিনেছে। সুতরাং এই সম্পর্ক উন্নয়ন, মানে তুরস্কের সঙ্গে সৌদি আরবের, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তুরস্ক এখন মধ্যপ্রাচ্যে এবং ভারত মহাসাগরে দক্ষিণ এশিয়াতে ঢুকতে চাচ্ছে একটা শক্তি হিসাবে, ব্যবসা বাণিজ্য ও অন্যরকম প্রভাব বিস্তার করার জন্য। মধ্যপ্রাচ্যে নতুন ব্লক তৈরি হচ্ছে, যেখানে ইরান একা নয়, আর আমেরিকার কথাই শেষ কথা নয়। ইরানপন্থী অ্যালায়েন্স হচ্ছে, যে সৌদি আরবে মার্কিন ঘাঁটি রয়েছে, সেই সৌদি আরব এখন ইরানের বন্ধু, রাশিয়ার বন্ধু,